মেঘমুলুকের মেঘকন্যারা ত্রিপুরেশ্বরী মা এবং মা কামাখ্যার স্মরণে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর একটা পর্ব থাকে। অনেকদিন ধরেই সোনু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মানিকদার সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিছু অংশ স্লিপার কোচ বাসে ঘোরার পরিকল্পনা চলছিল, কিন্তু যাওয়ার কিছুদিন আগে থেকে এনআরসি ও সিএএ নিয়ে আন্দোলন শুরু হলো। অসমে আন্দোলন তীব্র রূপ নেওয়ায় যাত্রা প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছিল। বাড়ির গুরুজনদের আশ্বাস ও আশীর্বাদে ঠিক দুদিন আগে যাব সেটা ঠিক করে ফেললাম। 24শে ডিসেম্বর বাস ছাড়বে শিল্পী সিনেমার সামনে থেকে। সময় দুপুর 1টা। সেই মতো বাড়ি থেকে রওনা হয়ে একটা টোটো নিয়ে যাচ্ছি, দেখি রথ সড়কের কিছুটা আগে চাকায় হাওয়া দেওয়ার জন্য আমাদের নির্ধারিত বাসটা দাঁড়িয়ে আছে। ফাঁকা বাসে বলরাম দার সাথে কথা বলে উঠে গেলাম। বাসটা ওখান থেকে শিল্পী সিনেমার সামনে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালো, কিন্তু বাঙালির টাইম জ্ঞানকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত যাত্রী যখন এসে পৌঁছলো তখন ঘড়িতে 4:30 বাজে। মানিকদার সঙ্গে শয়নযান বাসে করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। মালপত্র বহন করতে হয় না, কোথায় থাকবো কী খাবো এসবের চিন্তা নেই। বাস চলাকালীন সময়ে সময়ে চা, টিফিন, দুপুরে বা রাত্রে বাস থামিয়ে রান্না করে পিকনিকের মতো খাওয়া দাওয়া, আর বাসে উঠে ঘুম বা বাইরের দৃশ্য দেখা। বাস গিয়ে থামলো ধুবুলিয়ার কাছে বাহাদুরপুরে একটা পেট্রোল পাম্পে। সেখানেই রাতের রান্না খাওয়া। রাত 8:30। আমরা জায়গাটা একটু ঘুরে দেখতে লাগলাম। গাছ দিয়ে বিভিন্ন জন্তুর আবয়ব তৈরি করা হয়েছে, কোনোটা হাতির মতো, কোনোটা ইঁদুরের মতো। সামনে দাঁড়িয়ে ছবি তোলা শুরু হলো। বাগানে মুসান্ডা গাছও দেখতে পেলাম। পাশেই একটা বড় হোটেল। রাতের মেনু পটলের ডালনা, মুগের ডাল, বেগুন ভাজা। ঝলমলে মায়াবী আলোয় ওইখানে বসে রাতের পিকনিক সারা হলো। বাস এগিয়ে চলল। 25শে ডিসেম্বর পাঞ্জিপাড়া ইসলামপুর হয়ে আমাদের বাস ছুটে চলল। শিলিগুড়িতে না ঢুকে আমরা দুপুর 12টা নাগাদ ফুলবাড়িতে পৌঁছলাম। সেখানে গুনগুন ধাবা বলে একটা হোটেলে বাস দাঁড়ালো। ওখানে কলের জলে স্নান করে শরীর ও মন শুদ্ধ হলো। খিদেটাও চনমনে হলো। চিতল মাছের ঝোল, ডাল, আলুর চোখা ছিল আজকের মেনু। আনন্দদার রান্না চিতল মাছের স্বাদ আজও মুখে লেগে আছে। খাওয়া দাওয়ার পর দেবাশিসদার সঙ্গে হোটেলের পিছনে চা বাগান ও কারখানাও দেখে নিলাম। রাত 8:10 নাগাদ মাদারিহাটে পৌঁছলাম। আলিপুরদুয়ারের মাদারিহাট স্টেশনের কাছে দত্তনিবাস রিসোর্টে আজকের রাত্রি যাপনের ব্যবস্থা। প্রাচীর দিয়ে ঘেরা অনেকটা ফাঁকা জায়গা, শাড়ি দিয়ে থাকার ঘর, পাশে দুর্গা দালান, সুন্দর পরিবেশ। হোটেলের মালিকের সঙ্গে কথা বলে পরের দিনের ঘোরার পরিকল্পনা হলো। 26শে ডিসেম্বর লুচি ছোলার ডাল খেয়ে আমাদের ভ্রমণ শুরু হলো। জয়গা হয়ে আমরা পৌঁছলাম ভুটানের প্রবেশদ্বার ফোয়েনসিলিংয়ে। দারুণ সুন্দর কারুকার্য আর ছবি আঁকা তোরণ দিয়ে আমরা প্রবেশ করলাম ভারতের প্রতিবেশী ছোট্ট পাহাড়ি দেশ ভুটানে। প্রথমে গেলাম জ্যাংঢো পালরি লাখাং নামক মন্দিরে। 989 খ্রিস্টাব্দে পদ্মসম্ভব নামে একজন বৌদ্ধ ভিক্ষু ভারত থেকে এখানে আসেন এবং বৌদ্ধ ধর্ম প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন। তার মূর্তি এই মন্দিরে পূজিত হয়। কিছুটা পাহাড়ি চড়াই পেরিয়ে আমরা মন্দিরের বিশাল মাঠে প্রবেশ করলাম। চারিদিকে চৈনিক বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন। মন্দিরের নিচের তলায় মহামতি রিনপোর 8টি মূর্তি তার 8টি রূপের প্রকাশ করেছে। আর রয়েছে বুদ্ধের জীবন দর্শনের বিভিন্ন চিত্রকলা, অমিতাভার মূর্তি। সমস্ত মন্দির জুড়ে এত সুন্দর কারুকার্য, বিভিন্ন রংবাহারে আঁকা ছবি মন মুগ্ধ করে। মঠের মাঝখানে লম্বা লোহার খুঁটিতে পতাকা লাগানো, যার মধ্যে ধর্মীয় বাণী লেখা হাওয়ায় পতপত করে উঠছে। মন্দিরে কিছুটা ভুটানি বৌদ্ধ প্রার্থনাকারীর সঙ্গে দেখা হলো। ড্রাগনের ছবি আঁকা গোল চক্রের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। মন্দিরে আসা একজন প্রার্থনাকারী চক্র নিয়ে কি ঘোরাচ্ছিলেন সেটা দেখলাম। আমরা গোল চক্রের সামনে সুন্দর ছবি তুললাম। সোনু আমাদের সঙ্গে ছিল। অপূর্ব সুন্দর কারুকার্য। ভুটান যেন ছবির মতো সুন্দর দেশ, আর তার চিত্রকলাও দেখার মতো। সত্যি চোখ জুড়িয়ে যায়। রুদ্র কিছু ছবি তুলল সেখানে দাঁড়িয়ে। অপূর্ব সুন্দর পাহাড় পেছনে, আর মন্দির যেন চোখ চেয়ে দেখার মতো। আমরা সবাই মিলে ছবি তুলে ওখান থেকে বেরিয়ে এলাম। সেদিন ছিল সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ দেখার চশমা দিয়ে আমরা সবাই একে একে সূর্যগ্রহণ দেখলাম ভুটানের আকাশে, কারণ মেঘমুক্ত। এরপর আমাদের গন্তব্য 4 কিলোমিটার দূরে খরবন্দি গুম্ফা। পাহাড়ি রাস্তাটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। গুম্ফাটি একটি ছোট পাহাড়ের মাথায় অবস্থিত। ওখানে কতগুলো বড় বড় প্রেয়ার হুইল দেখলাম। নানা রঙের ফুল গাছ দেখতে পেলাম। মৌসুমি সেই ফুল গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলল। গুম্ফাটি 400 মিটার উচ্চতায় ছোট একটি পাহাড়ে অবস্থিত। গুম্ফার বাদিকে ভুটানের রাজা
জিগমে রিমসেকে ওয়াংচুকের একটি রাজপ্রাসাদ আছে। পরিষ্কার পরিচ্ছন্ন অপরূপ কারুকার্য করা গুম্ফা, নানা রঙের ফুল গাছ। এখানে রয়েছে পদ্মসম্ভবের পিতলের বিশাল মূর্তি। চারপাশটা ঘুরলাম, একদিকে বসে ছবি তোলা হলো। একটি বাচ্চাকে দেখে আদর না করে থাকতে পারলাম না। ভুটানি বাচ্চা, সুন্দর, ফুলের চেয়েও সুন্দর। রাস্তায় কতগুলো কুকুর দেখলাম, যেগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে হলেও পারলাম না। এরপর আমরা চা বাগানের কাছে দাঁড়ালাম। ডুয়ার্সের জঙ্গলে চা বাগান আর সবুজের সমারোহ চোখে সত্যি দেখার মতো। মাঝে মাঝে ছায়া গাছও আছে। চা গাছে হাত দিয়ে ছবি তোলা হলো। বিভিন্ন পজিশনে মৌসুমি আর রুবাই ছবি তুলল। অপূর্ব সুন্দর সাজানো সবুজের সমারোহ। এরপর আমরা মাটির রাস্তা ধরে শাল, সেগুন, শিরীষ, খয়ের জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে চললাম খয়ের বাড়ির উদ্দেশ্যে। ড্রাইভার ভদ্রলোক জঙ্গলের মধ্যে নানা জন্তুর উপস্থিতির কথা বলাতে আমরা ক্যামেরা তাক করে আছি। প্রায় 5 মাইল রাস্তা, গাড়ি সবুজ বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। হঠাৎ দেখি একটা হরিণ ছুটে রাস্তা পার হতে গিয়ে গাড়ির সামনে চলে এসেছে। ঘাবড়ে গিয়ে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে এক লাফে জঙ্গলে মিলিয়ে গেল। এরপর কিছু বন্য শুয়োর ও বকের দেখা পেলাম। ড্রাইভার সাহেব এক জায়গায় গাছপালা ভাঙা দেখে বললেন যে এখানে একটা রোগ এলিফ্যান্ট খুব তাণ্ডব করছে এবং গাড়ি দেখলে মাঝে মাঝে তেড়ে আসছে। মনে মনে ঈশ্বর দেবতাকে স্মরণ করলাম, এই যাত্রায় যেন তার সঙ্গে দেখা না হয়। খয়েরবাড়ি বন্যপ্রাণীদের পুনর্জীবন কেন্দ্রে পৌঁছালাম। অসুস্থ লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগারদের সুস্থতা কেন্দ্র। আহত রয়্যাল বেঙ্গলের আর্তনাদ শুনে মন কেমন হলো। বিকেল 3:40 নাগাদ মাদারিহাটের দত্তনিবাসকে বিদায় জানিয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ভোরের দিকে ঘুমটা লেগে এসেছিল। হঠাৎ দেখি বাসটা চারিদিকে পাহাড় ঘেরা একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। পাহাড়ে আলো জ্বলছে। আমরা পৌঁছেছি স্বপ্নের শিলংয়ে। 27শে ডিসেম্বর সকালে আমরা একটা ছোট বাসে করে ঘুরতে বেরোলাম। প্রথমে গেলাম শিলং গল্ফ কোর্স দেখতে। এ যেন ঢেউ খেলানো সবুজের গালিচা, ব্রিটিশ সাহেবদের দ্বারাও আবিষ্কৃত প্রাকৃতিক পাহাড়ের ঢেউ খেলানো ঢাল। দারুণ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে দিনটা শুরু হলো। অল্প অল্প বৃষ্টি পড়ছে। পুরো গল্ফ কোর্সটা ঘুরে দেখলাম। মনের আনন্দে একটু ছোটাছুটিও করলাম। পাশে একটা কালী মন্দিরে কমলালেবু গাছে অনেকগুলো কমলালেবু ফলে আছে দেখতে পেলাম। ওখানকার লোকেদের সঙ্গে আলাপ হলো। গল্ফ কোর্সটা সবাই মিলে ঘুরে ঘুরে দেখলাম। চারিদিকে পাহাড়, মাঝখানে গল্ফ কোর্স, পাশে রাস্তা, দেখে খুব মজা লাগলো। এরপর আমরা গেলাম ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চ দেখতে। এই গির্জার প্রকৃত নাম ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। নীল রঙের বিরাট গির্জা, অনেকটা বড় চত্বর জুড়ে উঁচু জায়গায় এর অবস্থান। আঁকা ছবির মাধ্যমে যীশুখ্রিস্টের জীবন বৃত্তান্ত এই গির্জার অন্যতম আকর্ষণ। গির্জাটির স্থাপত্যও দেখার মতো। ফুল গাছের টব দিয়ে সাজানো। যীশুখ্রিস্টের প্রতি নম্র হয়ে আমরা পুরো এলাকাটা ঘুরে দেখলাম। দারুণ লাগলো। এরপরে আমরা গেলাম লেডি হায়দারি পার্ক। অনেকটা জায়গা জুড়ে এই পার্ক। মিউজিয়ামে হাতির মাথা, বিভিন্ন জন্তুর ট্রফি দেখলাম। বাগানে ক্যামেলিয়া ফুল ফুটে আছে, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। চিড়িয়াখানায় দেখলাম কালো হিমালয়ান ভাল্লুক, শকুন, পাহাড়ি শিয়াল, অ্যান্টিলোপ জাতীয় হরিণ, থমসন গ্যাজেল, স্প্রিংবক প্রভৃতি প্রচুর পশু। দারুণ লাগলো। অ্যান্টিলোপগুলো কাছে এসে ছবি তুলছিল। তারা অভ্যস্ত হয়ে গেছে এইভাবে থাকতে।
রুদ্র রুবাই প্রত্যেকেরই খুব ভালো লাগলো পার্কটি ঘুরে দেখতে। পরবর্তী গন্তব্য এলিফ্যান্ট ফলস। মেঘালয়ের অন্যতম সুন্দর এই জলপ্রপাত 3টি স্টেপের মাধ্যমে নেমে আসছে সুন্দরী ঝর্ণা। আমি দ্বিতীয় ধাপ পর্যন্ত নামলাম। ক্যামেরা মোবাইল নিয়ে মৌসুমীরা তৃতীয় ধাপে নামলো। আমি মাঝখানে একটা বসার জায়গায় বসে নুপুর পায়ে ঝর্ণার অধঃপতনের দৃশ্য অবলোকন করলাম। পরে সবাই এসে সেই বসার জায়গায় বসে আড্ডা মারা হলো। খুব সুন্দর জায়গা, অপরূপ দৃশ্য, সবাই মনোরম দৃশ্য উপভোগ করলাম। ঝর্ণা জলপ্রপাত দেখে আমাদের মন ভরে গেল। পরবর্তী গন্তব্য ইস্টার্ন এয়ার কমান্ড মিউজিয়াম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন বিমানের ছবি দেওয়ালে প্রত্যক্ষ করলাম। জেনারেল নিয়াজি ও কর্নেল অরোরার মধ্যে অনুষ্ঠিত শান্তি চুক্তি ছবিটা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যুদ্ধে বাজেয়াপ্ত বন্দুক ও নানা অস্ত্রশস্ত্র সাজানো দেখলাম। এক জায়গায় স্থানীয় লোক সংস্কৃতির মডেলের মতো সাজানো দেখলাম। আমরা মিউজিয়াম বাইরে এসে যুদ্ধে ব্যবহৃত বড় বড় এয়ারক্রাফট দেখতে পেলাম। একটা চিনুক হেলিকপ্টার, একটা MiG-21 ফাইটার জেট প্রভৃতি দেখতে পেলাম। ওপরে উঠে নানা ছবিও তুললাম। প্রত্যেকে জায়গাটা দারুণভাবে এনজয় করলাম। আর এয়ারফোর্সের লোকেদের সালাম ঠুকলাম বাংলাদেশ যুদ্ধে তাদের অবদানের জন্য। এরপর গেলাম শিলং পিক দেখতে। উচ্চতা 6445 ফুট। ভিউ পয়েন্ট থেকে সমগ্র শিলং শহরটাকে ছবির মতো সুন্দর লাগলো। বাইনোকুলারে চোখ লাগিয়ে একে একে দেখা হলো। নিচে রেলিংয়ের ধারে খাসি পোশাক পরে হাতে ফুল নিয়ে ছবি তোলার ব্যবস্থা আছে। মৌসুমি আর সন্ধ্যাবধি সেজেগুজে একে একে পোজ দিলেন। তারপর দূর থেকে ওয়ার্ডস লেক দেখে হোটেলে ফিরে এলাম। পুলিশ বাজারে বাস স্ট্যান্ডের পাশে হোটেল এলগিন আমাদের স্বাগত জানাল। হোটেলের ঘরগুলো খুবই সুন্দর। বিশাল ঘরে বড় টিভি, বড় বাথরুম, বর্তা ঢাকা কাজের দেওয়াল, দুটো বড় বেড আমাদের থাকার জায়গা হলো। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় পুলিশ বাজারে ঘুরতে বেরোলাম। চারিদিকে আলোয় ঝলমল করছে। সদ্য বড়দিন পালিত হয়েছে, নতুন বছর আসছে। তার অভ্যর্থনায় পুলিশ বাজার যেন পরীর মতো সেজে আছে। অল্প বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ঘুরছি। ফুটপাতে ছোট বড় দোকান, উলের জিনিস, নানারকম ফাস্টফুড, জুতো, ইলেকট্রনিক্স দ্রব্য, মিজো শাল, মধু, বাঁশের কারুকার্য পাওয়া যাচ্ছে। খাবার চেখে দেখার ইচ্ছে হলো। রুদ্র খেলো সুইটকর্ন, যদিও শুয়োরের মাংস খাওয়ার ইচ্ছে ছিল। রুবাই খেলো মোমো, ফুচকা, নানা রকম ফল, আনারস, কমলা, কলাও বিক্রি হচ্ছে। ছিমছাম পুলিশ বাজার যেন কেমন আপন হয়ে গেল। 28শে ডিসেম্বর। আজ আমাদের গন্তব্য ডাউকি। শিলং থেকে ঘণ্টা আড়াইয়ের পথ। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে চড়াই উতরাই পার করে ছুটে চলেছে আমাদের ছোট বাস। বাইরে অপূর্ব দৃশ্যপট। পাহাড়ের রানী ভারতের স্কটল্যান্ড তার অপার্থিব সৌন্দর্যের অবগুণ্ঠন যেন চোখের সামনে খুলে দিচ্ছে। তার মধ্যে দুটো বিপত্তি ঘটল, রুবাইয়ের বমি আর রুদ্রর সিট খুলে পড়ে যাওয়া। রৌদ্র করজ্জ্বল দিন, কখনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে, কখনো বা মেঘ। খুব সুন্দর পরিবেশ। ছোট ব্রিজ পার হয়ে আমাদের গাড়ি ছুটে চলল। পথ চলার আনন্দে তখন আমার মন উদ্বেল। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গানের তালে তালে গাড়ি এগিয়ে চলেছে। এর চলার নামই তো জীবন। সারা বছরের ক্লান্তি ভুলিয়ে দেয় এই পথ চলার আনন্দ। নতুনকে দেখা, তার সঙ্গে পরিচয়ের ইচ্ছা প্রকৃতিই আমাদের দিয়েছে। সেই প্রকৃতির পাঠশালায় আমাদের বিচরণ মনের শিহরণ জাগায়। পাহাড়ের রানী মেঘের আলোয় এই পথ চলা পৃথিবীকে স্বপ্নের দেশ বলেই মনে হলো। আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে।
পথে যেতে যেতে কত সুন্দর পাহাড় ভ্যালি দেখলাম। বাস একটা জায়গায় দাঁড়ালো, সেখান থেকে অপূর্ব সুন্দর পাহাড়ি পরিবেশ, ভ্যালি, সুন্দর দৃশ্যপট, যেন পটে আঁকা ছবি। দারুণ ভালো লাগলো। অবশেষে আমরা পৌঁছলাম তামাবিল বর্ডার চেকপোস্টে, অপরপ্রান্তে বাংলাদেশের সিলেট। আমরা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ভারতের সীমা পর্যন্ত গেলাম। কয়েকজন বাংলাদেশি এদিকে এসে আমাদের সঙ্গে আলাপ করতে লাগলো। তরুণ সীমানা বাংলাদেশের ছবি তুললাম। ওখান থেকে চলে গেলাম খাসি পাহাড়ের পাদদেশে উমগোট বা ডাউকি নদীতে। ভারত বাংলাদেশের বিভাজন রেখা চোখ বোঝা গেল। আমরা 700 টাকা দিয়ে নৌকা চড়ে সালতি নৌকায় যাত্রা শুরু করলাম। একজনের পর একজন এইভাবে 4 জন বসলাম। উমগোট নদীর এই লেকটি খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের সীমারেখা। নৌকা এগিয়ে চলল, দুদিকে পাহাড়ের মাঝে নদী, পাহাড়ি ঝর্ণার জলে পুষ্ট। নদীর জল স্ফটিকের মতো স্বচ্ছ, নদীর গভীরে নুড়ি পাথর স্পষ্ট দেখা যাচ্ছে। নৌকা থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এইবারকার ভ্রমণের শ্রেষ্ঠ উপহার হয়ে থাকলো এই নৌকা ভ্রমণ। প্রচুর নৌকা সওয়ারি নিয়ে ঘুরছে। স্বচ্ছ জলের নৌকাগুলো দেখতে মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। জলে হাত দিলাম, নৌকা গিয়ে কিছুটা দূরে বড় নুড়ি পাথরযুক্ত একটা পাড়ে দাঁড়ালো। আমরা ওখানে পাড়ে নামলাম। এখানে নানা স্টল রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো জলের মধ্যে রেখে দিয়েছে ঠান্ডা থাকার জন্য। জলের উপর একটা বড় নুড়ি পাথরে বসলাম। প্রকৃতির এই ঐশ্বর্য ছেড়ে মন ফিরে যেতে চাইছে না। নিচ দিয়ে বয়ে চলেছে কাঁচ শুভ্র ঝর্ণার জল, 2 পাহাড়ের মাঝে ব্রিজ, এক অপার্থিব দৃশ্য। ফেরার সময় একজন প্রকৃতিপ্রেমিককে রোমান্টিক গান করতে শুনলাম।